ইরানের পার্লামেন্ট ভবন ও খোমেনির সমাধিতে আত্মঘাতী হামলা, অন্তত 7 জন নিহত, আহত 31, আইএসের দায় স্বীকার। কাতার ইস্যুতে সন্ত্রাসবাদ নির্মূল অভিযানের সূচনা করল প্রতিবেশী দেশগুলো, মন্তব্য ট্রাম্পের। সৌদি আরবে কাতার এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হওয়ার বিড়ম্বনায় যাত্রীরা। এবং ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট কাল, শেষ মুহূর্তের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। ফলাফলের ওপর যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের ভাগ্য ঝুলছে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌরুসী। ইরানের পার্লামেন্ট ভবন ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিস্থলে সন্ত্রাসী হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 31 জন। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকালে আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে প্রবেশ করে এক নারী আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার আগে অতর্কিত বন্দুক হামলা চালায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছে একটি অবিস্ফোরিত বোমা ধ্বংস করে। আত্মঘাতীর পরিচয় জানা যায়নি। এর কিছুক্ষণ আগে তেহরানের পার্লামেন্ট ভবনে 4 বন্দুকধারী কালাশনিকভ রাইফেল হাতে হামলা চালায়। তাদের গুলিতে এক নিরাপত্তারক্ষী ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত হয় বেশ কয়েকজন। কয়েকটি সূত্র এক হামলাকারী সহ 2 জন নিহত হবার কথা বলা হলেও বার্তা সংস্থা রয়টার্স জানায় নিহতের সংখ্যা 7 জন হতে পারে। এসব হামলার ঘটনায় তেহরান সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিবহন ও মোবাইল নেটওয়ার্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান ফাজলি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো সন্ত্রাসবাদ নির্মূল অভিযানের সূচনা করল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরামর্শকে গুরুত্ব দিয়েই উপসাগরীয় ও অন্যান্য দেশ এমন উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে উপসাগরীয় দেশগুলো আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান করবে বলে আশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। আঞ্চলিক টানাপোড়েনে ইরাক কোনো পক্ষাবলম্বন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় কাতার সীমান্তে সৌদি আরবের শত শত ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দেশটির সঙ্গে সৌদি আরব জল, স্থল ও আকাশপথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ায় নিয়মিত আমদানি রপ্তানি করা পণ্যবাহী এই ট্রাকগুলো সীমান্তে আটকা পড়ে। আঞ্চলিক বাণিজ্য বিঘ্নিত হওয়ায় এরই মধ্যে কাতারের খোলা বাজারে কিছু পণ্যের সংকট দেখা দিয়েছে। বাজারে মুরগির মাংস ও তরল দুধের সংকট রয়েছে। প্রতিদিনের সরবরাহ থাকলেও আজ পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। কাতারের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পর ফ্লাইট রেকর্ডারে মঙ্গলবার কাতার থেকে ছেড়ে আসা ও কাতারগামী সব বিমানকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এড়িয়ে চলতে দেখা গেছে। উপসাগরীয় অঞ্চলে কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার একাধিক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার বক্তব্যকে গুরুত্ব দিয়েই সন্ত্রাসবাদে মদতদানের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে প্রতিবেশী দেশগুলো। সম্প্রতি সৌদি আরব সফরে উপসাগরীয় দেশগুলোর নেতাদের জঙ্গিবাদে অর্থায়ন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানান ট্রাম্প। কাতারের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক ছেদকে সন্ত্রাসবাদ নির্মূল অভিযানের সূচনা বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। রাজধানী দোহার দক্ষিণাঞ্চলে আল ইউদেদ বিমান ঘাঁটিতে প্রায় 8,000 মার্কিন সেনা রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন বাহিনী। আবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া দেশগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। এই অবস্থায় কাতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে তা এখনো স্পষ্ট নয়। তবে উপসাগরীয় দেশগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমেই নিজেদের সমস্যার সমাধান করবে বলে আশাবাদী হোয়াইট হাউস। কাতার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যে কোনো আলোচনায় প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান হবে বলে আশা করছি আমরা। কাতারের সঙ্গে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর চলমান বৈরিতায় ইরাক কোনো পক্ষাবলম্বন করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। অতীতে উপসাগরীয় দেশগুলো তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় ইরাকের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের চলমান সংকটে আমরা কোনো পক্ষে নেই। ইরাক নিজেদের সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক টানাপোড়েনের প্রভাব আমাদের নিরাপত্তায় পড়ুক তা চাই না।
কাতারের সঙ্গে 7টি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং কয়েকটি দেশ বিমান চলাচল বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক এভিয়েশন খাতের পাশাপাশি খাদ্য, ধাতব বস্তু, অপরিশোধিত তেল সহ বিশ্ববাজারে গ্যাসের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার উপসাগরীয় অঞ্চলের একটি ছোট দেশ হলেও বিশ্ব বাণিজ্যে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সৌদি আরব সহ 8টি দেশে বসবাসরত কাতারিদের দেশে ফেরার প্রধান পথ এখন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে কয়েক হাজার কাতারি ঘরে ফেরার অপেক্ষায় কুয়েত বিমানবন্দরে অপেক্ষা করছে। সৌদি ও অন্যরা কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করার পরই আকাশ ও পানিপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কাতারিরা চাইলেও আর সরাসরি দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না। তাই বাধ্য হয়েই তাদেরকে কুয়েতে এসে সেখান থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে। কুয়েত জানায়, যাত্রীবাহী বিমানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিস্থিতি সামলাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি। সৌদি সহ 8টি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করলেও কুয়েত তা করেনি, বরং সবার মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে কাজ শুরু করেছে দেশটি। একই সঙ্গে কুয়েত আশাবাদী শিগগিরই এ সমস্যার সমাধান হবে। এদিকে সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কাতার এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যাত্রীরা। আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন যারা এরই মধ্যে ফ্লাইটের টিকিট কিনে ফেলেছেন। তবে এ বিষয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন ট্রাভেল ব্যবসায়ীরা। অন্যদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হওয়ায় সৌদি আরব আসা যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দোহার সঙ্গে রিয়াদের কূটনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমায় কাতারি বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে করে যারা আগে থেকেই সৌদি আরবে ভ্রমণে কাতার এয়ারওয়েজের টিকিট কিনেছেন সেসব যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। সৌদি থেকে কাতার এয়ারের রিটার্ন টিকিটের মূল্য কম হওয়ায় অনেক বাংলাদেশি কাতার এয়ারের টিকিট কিনেন। কাতারের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। কাতার এখন বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আমরা টিকিট পাইতেছি না, মানে বেশি দামে টিকিট কাটতে। কি করবো, এখন যে টিকিট কিনছি 1000 টাকা, এখন এটা ডাবল, হয়তো ঈদের টাইম ডাবল নিতেছে। তবে এ বিষয়ে বাংলাদেশি ট্রাভেলস মালিকরা জানিয়েছেন, যারা টিকিট নিয়েছেন তাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই। বিএসপির মাধ্যমে তাদের টিকিট রিফান্ড করে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে। আমাদের কাছে এসে ওই টিকিটটা উইদাউট রিফান্ড চার্জে, জিরো রিফান্ড চার্জে রিফান্ড করে নিতে পারতেছেন। আর যেসব বাংলাদেশি ভাইরা অলরেডি বাংলাদেশে চলে গেছেন কাতার এয়ারওয়েজের মাধ্যমে, তারা অতি দ্রুত বাংলাদেশ কাতার এয়ারওয়েজের হেড অফিসের সাথে যোগাযোগ করে সবাই টাকা ফেরত দিচ্ছি। এতে কোনো টেনশন, আমাদের কোনো প্রবাসী ভাইয়ের কোনো টেনশনের কোনো কারণ নেই। এদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হওয়ায় সৌদি আরবে আসা যাওয়ার সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি বাংলা কার্গো অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, প্রবাসীদের কাতার এয়ারের মাধ্যমে কার্গোতে পাঠানো মালামাল নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। আমরা যারা এখানে কার্গো ব্যবসায়ী আছি, কার্গো যে মালামাল পাঠাইতাম, এটা নিয়ে আমরা সাময়িকভাবে অনেক বিপদের সম্মুখীন হব। আমাদের সাথে একটা টাকা পয়সার লেনদেন রয়ে গেছে, এটা কিভাবে কি করবো আমরা নিজের বুঝে উঠতে পারছি না। সোমবার সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। এরপরই নিজেদের আকাশসীমায় কাতারের ফ্লাইট নিষিদ্ধ করার কাজ শুরু করে দেয় দেশগুলো। প্রতিবাদে কাতারও সৌদিগামী তাদের সব ফ্লাইট স্থগিত করে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সম্প্রতি কাতারের সঙ্গে সৌদি আরব, মিশর সহ প্রতিবেশী 8টি দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করায় শঙ্কা নিয়ে সেসব দেশে যাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। জনশক্তি রপ্তানিতে কাতার ইস্যু এখনই দুশ্চিন্তার কারণ না হলেও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রামরু। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এই দ্বন্দ্ব। সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে একই সিদ্ধান্ত নেয় মরক্কো, লিবিয়া, ইয়েমেন সহ আরও 4টি দেশ। কাতারের সঙ্গে সেসব দেশ বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয় দুর্ভোগে পড়েছেন বাংলাদেশ থেকে সেসব দেশগামী শ্রমিকরা। প্রবাসী এই শ্রমিকরা কাতার ইস্যু নিয়ে তেমন কোনো কিছু বুঝে উঠতে না পারলেও অনেকটা শঙ্কা নিয়েই কর্মক্ষেত্রে যোগ দিতে দেশ ছাড়ছেন তারা। কাতার থেকে কোনো ফ্লাইট সৌদিতে ঢুকতে দিতেছে না, যার কারণে আমাদেরকে টিকিটটা চেঞ্জ করতে। এখন বোম্বাই যাচ্ছি, বোম্বাই থেকে তারপরে আমরা সৌদিতে ঢুকতেছি। আমাদের ফ্লাইট ছিল কাতার এয়ারওয়েজ, এখন সমস্যার কারণে এখন আমরা জেট এয়ারওয়েজে ফ্লাইট নিয়েছি এই মুম্বাই হইয়া সৌদি আরব। আমাদের কাতার হয়ে আবুধাবি আসার কথা, এখন আমি বাহরাইন হয়ে আবুধাবি আসবো। আজ আমার কোম্পানিতে থাকার কথা ছিল, কিন্তু 2 দিন আমি
পিছিয়ে গেলাম। এতে যতটুকু ক্ষতি সমস্যা আমার। পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের মধ্যে ওমান ও সৌদি আরবের পরই তৃতীয় অবস্থানে রয়েছে কাতার। মোট প্রবাসী শ্রমশক্তির ৮১% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত থাকায় আঞ্চলিক এই দ্বন্দ্বের বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। কমিউনিকেশনটা করা এবং নেগোসিয়েশনের জায়গাগুলো একটু বোঝা যে আসলে ফাইনালি কোন দিকে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি রান করার জায়গা আমরা কোথায় আছি এবং সেটা কতদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। যদি সামগ্রিকভাবে অন্য কোনো জায়গায় স্ট্যান্ড দেওয়ার প্রয়োজনও পড়ে সেক্ষেত্রে আমরা কোথায় থাকবো, যাতে করে এর কোনো নেগেটিভ প্রভাব আমাদের কর্মীদের উপর যাতে না পড়ে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের শঙ্কা দেখছে না প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা তো প্রত্যেকটা দেশের সাথে ইন্ডিভিজুয়ালি ডিল করি, কাজে এখানে তাদের সাথে ইন্টারনালি জোট বা যেটাই হোক সেটা এখানে কোনো এফেক্ট করবে না। তার জনশক্তি যদি লাগে তা আমার কাছে আসবে, না লাগলে তো আসবে না। যুদ্ধ লাগলে জনশক্তি কমে যাবে, এমনিও কমে যাবে, তখন আমাদের আবার দোষ দিয়ে লাভ হবে না, কারণ এইটার সাথে কোনো রিলেটেড না। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকরা যেন কোনো ধরনের বিপাকে না পড়েন সে ব্যাপারে তৎপর থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাতারে সাময়িকভাবে শ্রমিক পাঠানো বন্ধ ঘোষণা করেছে ফিলিপিন্স। উদ্ভূত পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার ফিলিপিন্সের শ্রম সচিব এক বিবৃতিতে জানান, কাতারকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, যেগুলো কোনোভাবেই মিত্ররা কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরদিনই ফিলিপিন্স এ ঘোষণা দিল। মধ্যপ্রাচ্যে ফিলিপিন্সের 40 লাখ নাগরিক কাজ করে, এর মধ্যে 1,40,000ই কাতারে। গৃহস্থলী, কার্গো, নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত তারা। শ্রম মন্ত্রণালয় আরও জানায়, কাতারের 90% খাবার সামগ্রী আমদানি নির্ভর। বর্তমান পরিস্থিতিতে কাতারে অবস্থান করা দেশটির নাগরিকদের অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে ফিলিপিন্স। তবে কাতার সরকার বলছে, জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরও দেখবেন। ভারতের মধ্যপ্রদেশের ঋণ মওকুফের দাবিতে কৃষকদের বিক্ষোভে পুলিশের গুলি, 5 কৃষক নিহত। তদন্তের নির্দেশ দিয়ে ক্ষতিপূরণের ঘোষণা সরকারের। ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণকাল। শীর্ষ 2 রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ব্রেক্সিট ছাড়াও শেষ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিরাপত্তা ইস্যু। প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা দিয়েছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজনে মানবাধিকার আইন পরিবর্তন করা হবে। ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা করেন লেবার পার্টির নেতা করবিন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো ব্রিটেনে। দরজায় কড়া নাড়ছে যুক্তরাজ্যের নির্বাচন। অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দেবেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে নির্বাচনকে ঘিরে। তারা কাকে বেছে নেবেন তা নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ করছেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে মঙ্গলবার বার্মিংহামে দেখা যায় তরুণদের সমাবেশে অংশ নিতে। করবিনকেই একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করছেন বলে জানান তার সমর্থকরা। আমি মনে করি করবিন যা বলেছেন সত্য বলেছেন, তার মধ্যে ভণ্ডামি নেই। খুবই সৎ একজন রাজনীতিবিদ তিনি। আমার মনে হয় তিনি আমাদের জন্য সুন্দর একটা পৃথিবী দেখতে চান। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে 2টি হামলার কারণে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হয়, আর তাই শেষ মুহূর্তের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। করবিন দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক সমালোচনা করেন। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের বাজেট কমানোর সমালোচনাও করেন তিনি। বর্তমান সরকার জনগণকে মূল্যায়ন করছে না, এমনকি লেবার পার্টির যোগ্যতাকেও অবমূল্যায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে পড়ে শেষ মুহূর্তের প্রচারণায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে দেখা যায় থেরেসা মেকেও। মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন হলে মানবাধিকার আইন পরিবর্তন করা হবে। কাউকে হুমকি বলে মনে হলে তাকে নজরদারিতে রাখার ক্ষেত্রে মানবাধিকার আইন যদি বাধা হয়ে দাঁড়ায় তা পরিবর্তনের ঘোষণা দেন তিনি। এছাড়াও সন্ত্রাসবাদে দায়ীদের শাস্তির মেয়াদ বাড়ানোর পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিদেশি সন্দেহভাজন সন্ত্রাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটেন সরকার। ব্রিটিশদের কোনো ভয়ভীতি না পেয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। এদিকে কনজারভেটিভরা লেবার পার্টি থেকে এতদিন 16 পয়েন্ট এগিয়ে থাকলেও সর্বশেষ জরিপে দেখা যায় মাত্র 1 পয়েন্ট এগিয়ে আছেন মে। কনজারভেটিভ পার্টির পয়েন্ট 41.5 আর লেবার পার্টির পয়েন্ট 40.4%, যার ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বৃহস্পতিবারের ভোটাভুটিতে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ব্রেক্সিট প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়নকে কেন্দ্র করে ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
উন্নত জীবনযাত্রা আর চাকরির আশায় ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৩০ লাখ নাগরিক বর্তমানে বসবাস করেন ব্রিটেনে। এদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশীও রয়েছেন, যারা ইউরোপীয় নাগরিকত্ব পাওয়ার পরপরই পাড়ি জমিয়েছেন ব্রিটেনে। তবে এবারের নির্বাচনে এসব ইউরোপীয় নাগরিক ভোট দিতে না পারলেও ভোটের ফলাফলের উপর নির্ভর করছে তাদের ভাগ্য। সুমন সরকারের ক্যামেরায় আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। আমরা এইখানে অবস্থান করতেছি, আমরা ভোট কেন দিতে পারতেছি না এই বিষয়টা আমার কাছে একেবারেই বোধগম্য নয়, কারণ আমরা এটা কিছুই জানি না। আমারও জানার ইচ্ছে করে যে আমরা এখানে থাকতেছি, ট্যাক্স যা বলেন সব পে করতেছি, কিন্তু ভোট দিতে পারছি না, এইটা আমাদের জানাটা খুবই জরুরি। কেন তারা ভোট দিতে পারছেন না সেটি অনেকের কাছে এখনো অজানা। সবার মতোই সমান অধিকার নিয়ে ব্রিটেনে বসবাস করলেও জাতীয় নির্বাচনে ভোটাধিকার না থাকায় হীনমন্যতায় ভুক্ত হয় অনেকে। আমরা সব সুযোগ সুবিধাই যখন পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কিন্তু ভোটের ব্যাপারে আমাদের একটা বৈষম্য সৃষ্টি করে রাখছেন। এই বৈষম্যটা আসলে সত্যি একটা ভালো জিনিস না মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমাদেরকে একটু দূরে রাখা হচ্ছে আর কি। নির্বাচন পরবর্তী ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে বেশ শঙ্কার মধ্যে রয়েছেন ব্রিটেনে বসবাসরত এসব ইউরোপিয়ান নাগরিকরা। এই নির্বাচনে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশ সহ কমনওয়েলথভুক্ত 54টি দেশের নাগরিক ভোট দিতে পারবেন। নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, চূড়ান্ত দর কষাকষির মাধ্যমে ব্রিটেন এবং ইউরোপের নতুন সম্পর্ক নির্ধারণ করেই ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করতে হবে। আর এই নির্বাচনী ফলাফলের উপর ঝুলে আছে ব্রিটেনে বসবাসরত 30 লক্ষ ইউরোপিয়ান নাগরিকদের ভাগ্য। তবে অপ্রিয় হলেও সত্য যে তারাই এই নির্বাচনে ভোট দিতে পারছেন না। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি নেতা জেরেমি করবিনকে বেছে নেবার কথা জানিয়েছেন তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং। তার মতে ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি যদি ক্ষমতায় থাকে তবে তা হবে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ভয়াবহ। হকিং বলেন, আমি লেবার পার্টিকেই ভোট দিচ্ছি, কারণ কনজারভেটিভরা আবারও ক্ষমতায় এলে আরো 5 বছর জাতীয় স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান বিপর্যয়ের মধ্যে পড়বে, নিরাপত্তার ক্ষেত্রেও বিপর্যয় ডেকে আনবে। তবে লেবার পার্টিকে সমর্থন দিলেও দলটির নেতা করবিনকেও কম বিপর্যয়কর মনে করেন না হকিং। দিন দিন করবিন নিজেকে বাম উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেন স্টিফেন হকিং। লন্ডনে হামলার পূর্বে ব্রিটেনকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। হামলার সঙ্গে জড়িত ইউসুফ জাগবার মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্রিটেনকে সতর্ক করা হয় বলে জানায় ইতালীয় পুলিশ। 2016 সালের মার্চে ইতালির পুলিশ জাগবাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার মোবাইল থেকে আইএস সম্পর্কিত তথ্য পাওয়া যায়। তারপর থেকেই ইউসুফ জাগবা ইতালীয় পুলিশের নজরবন্দীদের তালিকায় ছিলেন। আর এসব তথ্য কয়েকটি দেশকে জানায় ইতালি, যার মধ্যে ব্রিটেনও ছিল। বিবিসির দাবি, সে অভিযুক্ত না হলেও তালিকাভুক্ত এবং তার তথ্য ব্রিটেনের কাছে ছিল। যখনই সে ব্রিটেনে প্রবেশ করেছে, তথ্য সার্ভার সতর্ক করেছে। এ বিষয়ে বিবিসি জানায়, জাগবার প্রবেশের সময়ই এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং তাকে ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হয়। এদিকে আরেক হামলাকারী খুররাম বাট সম্পর্কে নিরাপত্তা বাহিনী জানত, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো তাদের অস্ত্রের ব্যবহার করলে কোনো দেশের অস্তিত্ব টিকবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্নোডেন খ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। পরমাণু যুদ্ধ বাঁধলে সেখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকবে কিনা অলিভার স্টোন এমন প্রশ্ন করলে পুতিন বলেন, যুদ্ধ বাঁধলে কেউই বাঁচবে না। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন পুতিন। ওই সাক্ষাৎকারে ন্যাটো রাশিয়া দ্বন্দ্ব, এমনকি পুতিনকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অলিভার স্টোন তার নতুন এই প্রামাণ্যচিত্রের জন্য পুতিনের বেশ কয়েকটি সাক্ষাৎকার নেন। এর মাধ্যমে তিনি তুলে ধরতে চান প্রেসিডেন্ট পুতিনের পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা কথা। মার্কিন পরমাণু ডুবোজাহাজ ইউএসএস চেনি দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। মূলত হামলা চালানোর জন্য লস অ্যাঞ্জেলস শ্রেণীর এই ডুবোজাহাজ ব্যবহার করা হয়। পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার নোঙর ফেলে ডুবোজাহাজটি। ইউএসএস চেনি দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে অবস্থান করছে। এর আগে গত মাসে এটি জাপান সফর করেছে। সেখানে দেশটির নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে। কোরীয় উপদ্বীপে ডুবোজাহাজটির কর্মসূচি সম্পর্কে এখনও কিছু জানায়নি ওয়াশিংটন। তবে সামরিক মহড়ায় অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। ইউএসএস চেনির ওজন ৬,৯০০ টন। এর দৈর্ঘ্য ৩৬২ ফুট। ডুবোজাহাজটিতে ৩,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এমন টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে।
সিরিয়ার একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় একই শ্রেণীর ডুবোজাহাজ ব্যবহার করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে ভোটিং সফটওয়্যার সরবরাহকারী একটি কোম্পানিতে সাইবার হামলা চালায় রুশ হ্যাকাররা। সোমবার ফাঁস হওয়া গোপনীয় এক গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। টপ সিক্রেট ওই প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের একটি ভোটিং সরবরাহকারী কোম্পানি হ্যাক করা সহ 100-রও বেশি স্থানীয় নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছে সিপিআর ফিশিং ইমেইল। তবে এতে নির্বাচনী ফলাফলে কোনো রকম পরিবর্তন এসেছে কিনা তার সম্পর্কে কিছু বলা হয়নি প্রতিবেদনটিতে। এদিকে ফাঁস হওয়া প্রতিবেদন নিয়ে কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। ইরাকের মসুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন যৌথ বাহিনীর প্রধান। দক্ষিণাঞ্চলীয় আল নুরি মসজিদ দখল নেয়াকে এই অভিযানের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে মসুল ছেড়ে পালানোর চেষ্টা করায় গত এক সপ্তাহে আইএস 163 বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে সিরিয়ার রাক্কা পুনর্দখল অভিযানের মুখে দুটি গ্রামে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানিয়েছে মার্কিন সমর্থিত কুর্দি আরব বাহিনী ও এসডিএফ। মসুল পুনরুদ্ধার অভিযানের মুখে শহর ছেড়ে আসা ভাগ্যবানরা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারলেও অনেকে আইএসের হাতে ধরা পড়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। পালানোর চেষ্টা করায় গত এক সপ্তাহে 163 জনকে জঙ্গিরা হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। নিখোঁজ রয়েছে আরো অনেকে। মসুলের বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয় দেয়া থেকে শুরু করে তাদের জরুরি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। মসুলের দক্ষিণাঞ্চলে অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 90% এখন আমাদের নিয়ন্ত্রণে। তবে আমরা মসুল পুনর্দখলের পাশাপাশি সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি। মঙ্গলবারও মসুলের জাঞ্জিলি ও তারমুজ জেলায় সরকারি বাহিনী ও আইএস জঙ্গিদের মধ্যে তীব্র লড়াই অব্যাহত ছিল। তবে আল নুরি মসজিদ দখলে নেয়াকে মসুল পুনর্দখলের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ওল্ড সিটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার বলে জানান যৌথ বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া রাসুল। জঙ্গিদের কাছে এখন দুটা পথ খোলা আছে, হয় তাদের হার মেনে আত্মসমর্পণ করতে হবে, না হলে তাদের নিশ্চিহ্ন করা হবে। একই চিত্র সিরিয়ার রাক্কা ও এর আশেপাশের শহরে। আইএসের কথিত রাজধানী রাক্কা থেকে জঙ্গিদের হটাতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে মার্কিন সমর্থিত কুর্দি আরব বাহিনী এসডিএফ। এক্ষেত্রে সিরীয় সেনাদের সহায়তা করছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সহ আরো কয়েকটি স্বেচ্ছাসেবক বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে গ্রেট লিপ নামের আরেকটি সমন্বিত অভিযান এবং রাশিয়ার আকাশপথে হামলা অভিযানে গতি দিয়েছে বলে জানান এসডিএফ এর মুখপাত্র তালাল সিলো। গত 7 মাস ধরে আমাদের যোদ্ধারা সাহস আর আত্মবিশ্বাসের সঙ্গে অভিযান চালাচ্ছে। রাক্কাকে আমরা মূলত উত্তর, পূর্ব ও পশ্চিম এই 3 দিক থেকে ঘিরে ফেলেছি। এভাবে জঙ্গিদের কোণঠাসা করা হবে। যৌথ বাহিনীর তীব্র অভিযানের মুখে এরই মধ্যে খারবাহ মোসেন ও বের আস সাবা নামে দুটি শহর থেকে আইএস জঙ্গিরা পিছু হটেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রাক্কা পুনরুদ্ধার অভিযানে এটাই এ যাবৎকালের সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর কয়েকটি গ্রাম জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধার করার কথা জানায় যৌথ বাহিনী। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। প্যারিসে হাতুড়ি নিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলার চেষ্টা, পুলিশের গুলিতে হামলাকারী আহত। ভারতের মধ্যপ্রদেশে কৃষকদের অব্যাহত বিক্ষোভে পুলিশের গুলিতে 5 কৃষক নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 4 জন। মঙ্গলবার মধ্যপ্রদেশের মন্দাসুর জেলায় ঋণ মওকুফ ও পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ করে শতাধিক কৃষক। এ সময় তারা রাস্তা অবরোধ করে দোকানপাটে ভাঙচুর চালায়, ফলে ব্যাহত হয় সেখানকার যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারকে 10 লাখ টাকা ও আহতদের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে পুলিশ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে। মধ্যপ্রদেশের সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরে বন্দুকযুদ্ধে 1 সেনা সদস্য ও 3 সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।
এছাড়া আহত হয়েছে আরো 3 সেনা সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় সুফিয়ান জেলার একটি গ্রামে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পুলিশের এক মুখপাত্র জানান, অভিযানে কমপক্ষে 3 সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এর আগে সোমবার বান্দিপাড়া জেলায় 4 সন্ত্রাসী আত্মঘাতী হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশের চালানো অভিযানে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়। হতাহতের এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। ভারতের উত্তরপ্রদেশে চলন্ত অটো থেকে এক শিশুকে ছুঁড়ে ফেলে হত্যা করে শিশুটির মাকে ধর্ষণ করেছে 3 ব্যক্তি। হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম থেকে ওই নারীকে জোর করে অটোতে তোলে 3 ব্যক্তি। অনেক আকুতি করার পরও তার কোলে থাকা 9 মাসের শিশুটিকে রাস্তায় ছুঁড়ে নির্যাতন চালায় তার উপর। চিকিৎসকরা জানায়, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। পরে ধর্ষণের শিকার ওই নারী ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ এই ঘটনায় জড়িতদের খুঁজতে অভিযান চালাচ্ছে। অন্যদিকে ভারতের তামিলনাড়ুতে 14 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে সন্দেহভাজন 3 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশে বিষাক্ত খাবার খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। উত্তরপ্রদেশের মাও জেলার একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। মাথা ব্যথা, বমি, ডায়রিয়া দেখা দিলে এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করা হয় তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পচা ও নিম্নমানের খাবারের জন্য এই অবস্থা হয়। তবে তারা এখন আশঙ্কামুক্ত। পুলিশ ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে। ফ্রান্সের প্যারিসে নটরডেম গির্জার বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশ কর্মকর্তার উপর হামলার চেষ্টা চালিয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এই ঘটনার সময় হামলাকারী এটি সিরিয়ার জন্য বলে চিৎকার করছিল বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে। হামলায় ওই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। হামলা চেষ্টার সময় অন্য এক পুলিশ সদস্য গুলি চালালে তা হামলাকারীর বুকে লাগে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হামলার ঘটনায় পর্যটন এলাকাটিতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পাশের গির্জায় অন্তত 900 মানুষ ছিলেন। 2015 সালের নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 130 জন নিহতের পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা চলছে। কেনিয়ার পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে 4 জন নিহত হয়েছে। মঙ্গলবার দাদাব নামক শহরের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এনজিও কর্মীদের বহনকারী একটি গাড়ি শিবিরটির সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় গাড়িতে থাকা 3 কর্মী ও চালক নিহত হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। গেল সপ্তাহে সোমালিয়ার সীমান্তবর্তী কেনিয়ার একটি এলাকায় একই ধরনের হামলার শিকার হয় পুলিশের একটি গাড়ি। এতে 20 পুলিশ সদস্য নিহত হয়। পরে হামলার দায় স্বীকার করে স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। By remnants of Al-Shabaab militants in the area. Security personnel from the Kenyan forces. মেক্সিকোর একটি কারাগারে কয়েদিদের দাঙ্গায় 3 পুলিশ সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 6 জন। সীমান্তবর্তী তামাউলিপাস রাজ্যে অবস্থিত ভিক্টোরিয়া শহরের ওই কারাগারে মঙ্গলবার দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ সময় বাইরে থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিযানে নেমেছে সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কারাবন্দীদের উদ্বিগ্ন স্বজনরা জেল গেটের সামনে ভিড় করেন। ভেতরে বহু কয়েদি হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মাদক চোরাচালানের অন্যতম রাজ্য তামাউলিপাসে গত কয়েক বছর ধরে গালফ কার্টেল ও জেটাস গ্যাংয়ের মধ্যে বিরোধ চলে আসছে। অপারেশন কারওয়াশ দুর্নীতির অভিযোগ তদন্তে গত 3 দিনে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমারের 2 সহযোগীকে আটক করেছে দেশটির পুলিশ। এর মধ্যে ব্রাজিলের সাবেক পর্যটন মন্ত্রী হেনরিক এডুয়ার্ডো অ্যালভেসকে মঙ্গলবার আটক করা হয়। তার বিরুদ্ধে দেশটির উত্তর পূর্বাঞ্চলে একটি স্টেডিয়াম নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। জুনে আলভেসের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেন। এর আগে শনিবার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী সাবেক আইন প্রণেতা রদ্রিগো রোচাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধেও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। দুর্নীতিতে বিপর্যস্ত সরকারের পতনের দাবিতে গত মাসে আন্দোলনের নামে সাধারণ মানুষ। এ সময় দেশটিতে জরুরি অবস্থাও জারি করে সরকার। বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন কলম্বিয়ার 60,000 শিক্ষক, সরকারি চাকরিজীবী এবং কৃষক।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। 11ই মে সারা দেশে বিক্ষোভ শুরু করেন শিক্ষকরা। শিক্ষায় বাজেট বাড়ানো, শিক্ষা খাতের অবকাঠামোর উন্নয়ন, বেতন বৃদ্ধি এবং শিক্ষকদের স্বাস্থ্য সেবায় ভর্তুকির দাবিতে শিক্ষকদের এ আন্দোলন। বিক্ষোভের এক পর্যায়ে তাদের সঙ্গে বৈঠকের জন্য সরকারকে আহ্বান জানায় শিক্ষক নেতারা। তবে দেশটির প্রেসিডেন্ট জোয়ান ম্যানুয়েল জানান শিক্ষক পরিষদের দাবি মানা সম্ভব না। এদিকে দূর দূরান্ত থেকে কৃষকরাও তাদের সঙ্গে এসে যোগ দেন। তাদের দাবি বাজারে কৃষি পণ্যের দাম একেবারে তলানিতে। জলবায়ু পরিবর্তনের কারণে অনেকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় সরকারের আর্থিক সহায়তার দাবি জানান তারা। দর্শক, আগেই জানিয়েছি ইরানের পার্লামেন্ট ভবন ও ইরানি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিস্থলে সন্ত্রাসী হামলায় 7 জন নিহতের খবর পাওয়া গেছে। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এ বিষয়ে তেহরান থেকে ফোনে বিস্তারিত জানিয়েছেন রেডিও তেহরানের সাংবাদিক সিরাজুল ইসলাম। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজকে দুটি সন্ত্রাসী হামলা হয়েছে। একটি হয়েছে জাতীয় সংসদ ভবনে, আর একটি হয়েছে মরহুম ইমাম খোমেনির মাজারে। সংসদ ভবনে যে হামলাটি হয়েছে সেখানে 4 জন সন্ত্রাসী অংশ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে বলা হচ্ছে দুটি হামলাকেই সন্ত্রাসী হামলা বলা হচ্ছে। এটাকে অন্য কোনো ভাবে দেখার কোনো সুযোগ মনে হয় এখন আর নেই। ইরান পরিষ্কারভাবে একে সন্ত্রাসী হামলা বলেছে। যে কারণে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল অবস্থায় রয়েছে। সিরিয়া এবং ইরাকে ব্যাপকভাবে সন্ত্রাসীদের হামলা এবং দাপট চলছে। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান সবার আগে দাঁড়িয়েছে এবং ইরান মূলত এই যে জঙ্গি গোষ্ঠী এদের বিরুদ্ধে একেবারে সম্মুখ সমরে রয়েছে বলা যায়। সেই কারণে ইরানের বিরুদ্ধে বহুদিন ধরেই এই সমস্ত সন্ত্রাসী চক্র শত্রুপক্ষ হামলা চালানোর চেষ্টা করে আসে। বহু সময় ইরানের নিরাপত্তা বাহিনী, ইরানের রাষ্ট্রীয় বাহিনী বহুবার এই সমস্ত হামলা নস্যাৎ করে দিয়েছে। অনেকেই ধারণা করছে যে আজকে যে ইরানের পার্লামেন্ট ভবনে ইমাম খোমেনির বাজারে এই দুই জায়গায় যে হামলা হয়েছে এটা ওই পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। সৌদি আরব সরকার অস্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশটির 14 জন শিয়া মুসলমানের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সৌদি সরকারের প্রতি এই দণ্ডাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা। সৌদি কর্তৃপক্ষ বন্দীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায় করে বলে অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে রিয়াদের দাবি সন্ত্রাসবাদ দমন এবং জাতীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই আদেশ দেওয়া হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং উত্তর আফ্রিকায় মৃত্যুদণ্ডের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় হিউম্যান রাইটস ওয়াচ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে সৌদি কর্তৃপক্ষ মিথ্যা স্বীকারোক্তি আদায়ে 38 জনকে টানা 2 বছর বিনা বিচারে নির্জন কক্ষে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছেন। এ সময় তাদের স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে 1800 বসতি ও স্থাপনা নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের পরিকল্পনা কমিটি। পশ্চিম তীরের প্রশাসনিক দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষের গঠিত কমিটি মঙ্গলবার এই অনুমোদন দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্ছেদ অভিযান চালানো আমোনা এলাকায় নতুন করে এ বসতি স্থাপন করা হবে। তবে বিষয়টি চূড়ান্ত হতে ইসরায়েলি পার্লামেন্টের অনুমোদন লাগবে। পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণ উদ্যোগের সমালোচনা করেছে ইসরায়েল মানবাধিকার সংগঠনগুলো। যাত্রীদের হয়রানির অভিযোগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে উবারের 20 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। উবারের বিরুদ্ধে প্রায়ই যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্ত চালিয়ে ওই কর্মীদের ছাঁটাই করে উবার কর্তৃপক্ষ। কিছুদিন আগে নিষিদ্ধ ও সংরক্ষিত ঘোষিত এলাকায় গোপনে উবার সফটওয়্যার ব্যবহার করায় যুক্তরাষ্ট্র সরকার উবার কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এছাড়া গুগল প্রযুক্তি চুরির অভিযোগে উবারের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের পার্লামেন্ট ভবন ও খোমেনির সমাধিতে আত্মঘাতী হামলা, অন্তত 7 জন নিহত, আহত 31, আইএসের দায় স্বীকার। কাতার ইস্যুতে সন্ত্রাসবাদ নির্মূল অভিযানের সূচনা করল প্রতিবেশী দেশগুলো। মন্তব্য ট্রাম্পের। সৌদি আরবে কাতার এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হয়, বিড়ম্বনায় যাত্রীরা। এবং ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট কাল। শেষ মুহূর্তের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। ফলাফলের উপর যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের ভাগ্য ঝুলছে।
এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।